প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ঘরে এবং নিরাপদে আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ। আমার অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সপ্তম অধ্যায়ে মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব। আমরা জানব মুদ্রাস্ফীতি কি, এর কিছু বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। এখন আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি কি। সাধারণ অর্থে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়াকেই মুদ্রাস্ফীতি বলে। যখন কোনো দেশের অর্থের যোগান উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আমার সামগ্রিক চাহিদা পূরণ করার জন্য যতটুকু দ্রব্য সামগ্রীর প্রয়োজন সে তুলনায় আমরা পাচ্ছি না, মানে হচ্ছে সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না। তার আমি একটু তোমাদের উদাহরণ সহকারে বুঝিয়ে দেই। যেমন ধরো 2 কেজি আলু আমরা 20 টাকা দিয়ে ক্রয় করলাম। যখন দেশে মুদ্রাস্ফীতি ছিল না, যখন দেশে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকবে তখন এই 2 কেজি আলু আমাকে 40 টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। তার মানে কি হচ্ছে? দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, অর্থের মান কমে যাচ্ছে। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। যখন অর্থের মূল্য কমে যাচ্ছে, উৎপাদিত দ্রব্য সামগ্রীর পরিমাণ কমে যাচ্ছে, আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে, তখন দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এক কথায় বলা যায়, অর্থের যোগান বৃদ্ধি পাচ্ছে অথচ উৎপাদিত দ্রব্য সামগ্রীর পরিমাণ কমে যাচ্ছে, তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, বা এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতি নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে 2 জন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির সংজ্ঞাটাকে সহজভাবে সংজ্ঞায়িত করেছেন। প্রথম জন হচ্ছেন ক্রাউথার, দ্বিতীয় জন হচ্ছেন প্রফেসর স্যামুয়েলসন। ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এমন এক অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় তখনই মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তার মানে কি? অর্থের মূল্য হ্রাস পাচ্ছে আমার সামগ্রিক চাহিদা পূরণ করার জন্য। তার মানে হচ্ছে সামগ্রিক চাহিদা মানে কি? এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট ডিমান্ড DEMAND। এগ্রিগেট ডিমান্ড, আমার এগ্রিগেট ডিমান্ড মানে হচ্ছে সামগ্রিক চাহিদা। এই সামগ্রিক চাহিদা পূরণ করার জন্য আমার যতটুকু দ্রব্য সামগ্রীর প্রয়োজন আমরা ততটুকু পাচ্ছি না। তার মানে কি হচ্ছে? বিক্রেতা দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে, তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হচ্ছে। দ্রব্য সামগ্রীর দাম যখন বেড়ে যায় তখন অর্থের মানটা কমে যায়। ক্রাউথার তার সংজ্ঞায় এটাই বোঝাতে চেয়েছেন। ক্রাউথার বলছেন মুদ্রাস্ফীতি এমন এক অবস্থা যখন দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে অথচ অর্থের মূল্য কমে যাবে। তারপরে হচ্ছেন প্রফেসর স্যামুয়েলসন। প্রফেসর স্যামুয়েলসন বলছেন যে মুদ্রাস্ফীতি এমন এক অবস্থা যখন উৎপাদিত উপাদানের পরিমাণ কমে যাবে। তার মানে হচ্ছে দ্রব্য সামগ্রীর দাম তখন বেড়ে যাবে। যদি আমার সামগ্রিক চাহিদা পূরণ না হয়, আমার যতটুকু দরকার, উৎপাদন যতটুকু দরকার, উপকরণ আমার যতটুকু দরকার এই সামগ্রিক চাহিদা পূরণ করার জন্য ততটুকু আমরা পাচ্ছি না। তার মানে হচ্ছে অর্থের মূল্যটা কমে যাচ্ছে। উৎপাদন উপকরণ কমে গেলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়, তখন বিক্রেতা কি করে? সে যখন বেশি পরিমাণ টাকা দিয়ে উপকরণগুলো ক্রয় করবে, উপকরণ ক্রয় করার ফলে সে কি করবে? তার এই উপকরণের দাম উঠানোর জন্য সে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দিবে, তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এটাই স্যামুয়েলসন বোঝাতে চেয়েছেন যে আমার দেশে কি নাই? উৎপাদনের উপকরণ নাই,
এবং এর মূল্য কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমার সামগ্রিক চাহিদা পূরণ করার জন্য যতটুকু উপাদান দরকার ততটুকু আমি পাচ্ছি না, আমি সামগ্রিক চাহিদা পূরণ করতে পারতেছি না, এদের অভাব পূরণ করতে পারছি না। তখন কি হচ্ছে, সাময়িকভাবে বিক্রেতা দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে, তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এটা কি বলছেন, স্যামুয়েলসন। তো আমি দুজন অর্থনীতিবিদের সংজ্ঞা বললাম, ওনারা কিভাবে মুদ্রাস্ফীতিটাকে সহজভাবে সংজ্ঞায়িত করেছেন। দ্রব্যমূল্য উচ্চ হারে বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, কিন্তু মুদ্রাস্ফীতির পেছনে আরেকটি কারণ আছে, চাহিদা এবং যোগান। চাহিদা এবং যোগান যখন সমান থাকে তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় না। যখন চাহিদা এবং যোগান ভারসাম্যহীনতায় ভুগবে তখনই কি হবে, অর্থাৎ ভারসাম্যহীনতা অবস্থার সৃষ্টি হবে, তখনই মুদ্রাস্ফীতি তৈরি হবে কিংবা দেশে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকবে। আমি তোমাদের এই যে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা বুঝিয়ে দিয়েছি। এবার চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা আমি তোমাদের সুন্দর করে চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে, লম্ব অক্ষ, ভূমি অক্ষ, মূল বিন্দু এক্স ওয়াই। ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে নিয়েছি দাম মানে প্রাইস। চাহিদা রেখা নিম্নগামী, তার কারণ হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম চাহিদার বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। যোগান রেখা ঊর্ধ্বগামী, কারণ হচ্ছে কি, যোগানের সাথে উৎপাদনের সমমুখী সম্পর্ক, উৎপাদন বাড়লে যোগান বাড়ে, উৎপাদন কমলে যোগান কমে, সে কারণে যোগান রেখা হচ্ছে ঊর্ধ্বগামী। এই যে দুজন চাহিদা রেখা এবং যোগান রেখা এক অপরকে এখানে স্পর্শ করছে, এই স্পর্শে একটা বিন্দুর নাম দেই ই বিন্দু। এই বিন্দুটা থেকে একবার ভূমি অক্ষে আবার হচ্ছে লম্ব অক্ষে, কিউ নট। এই যে ই বিন্দুতে পরিমাণ এবং দাম সমান, তার মানে কি কিউ নট ইকুয়াল টু পি নট। এইখানে যে সমান হয়েছে এখানে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে না। যখনই ভারসাম্যহীনতা মানে কি, একে অপরকে স্পর্শ করবে না, একে অপরকে স্পর্শ করা মানেই ভারসাম্য। ভারসাম্যহীনতা মানে কি, যখন আমি দামটাকে বাড়াবো, ধরলাম পি থেকে পি ওয়ানে গেলাম, দাম বাড়িয়ে ফেললাম, এই যে আমি দামটা বাড়ালাম তখন কি হচ্ছে, চাহিদা এবং এটুকু হচ্ছে চাহিদা, এটা হচ্ছে যোগানের বিন্দু, তার মানে এখানে যোগান ইজ গ্রেটার দেন চাহিদা, তার মানে যোগানের পরিমাণ বেশি, চাহিদার পরিমাণ হচ্ছে কম, অভারসাম্যতা, দাম বৃদ্ধি পেল, মুদ্রাস্ফীতি সৃষ্টি হলো। তার মানে কি, যখন ভারসাম্যতায় থাকবে তখন মুদ্রাস্ফীতি হবে না, যখন ভারসাম্যহীনতায় থাকবে তখনই মুদ্রাস্ফীতি দেখা দিবে। তোমরা ইচ্ছা করলে এই চিত্রটাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। উপরে আমি মুদ্রাস্ফীতি নিয়ে যেটা আলোচনা করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি বোঝানোর জন্য দিলাম যে যখন দেশে ভারসাম্যহীনতা হয় তখন কিভাবে মুদ্রাস্ফীতি তৈরি হয়। এটা 2 মার্কে আসতে পারে যে যখন দেশে ভারসাম্যহীনতার অবস্থার সৃষ্টি হয় তখন কি মুদ্রাস্ফীতি তৈরি হয়, মুদ্রাস্ফীতি হয়, তখন তোমরা এই চিত্রটা দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে পারবে। সেজন্য আমি এটাকে ভালো করে তোমাদের সামনে আলোচনা করলাম। মুদ্রাস্ফীতির সংজ্ঞার পরিপ্রেক্ষিতে মুদ্রাস্ফীতির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শতকরা হার। মুদ্রাস্ফীতির শতকরা হার 1% থেকে 10%, 50%, 100%, 500% পর্যন্ত হতে পারে, এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। সময়ব্যাপী মানে কি, অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন সেটা কি 1 দিন 2 দিনের বিষয় নয়, সেটা হয় দীর্ঘমেয়াদী সময় পরিপ্রেক্ষিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। একটা জিনিস সবসময় ভালো করে খেয়াল রাখবা যে অর্থনীতি সবসময় সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করে, হয় সেটা স্বল্পমেয়াদী না হয় সেটা দীর্ঘমেয়াদী। যেহেতু আমি মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য আলোচনা করতেছি, সময়ব্যাপী মুদ্রাস্ফীতি যখন অর্থনীতিতে বিরাজমান থাকবে তখন সেটা অবশ্যই দীর্ঘ সময়ব্যাপী মুদ্রাস্ফীতিটা বিরাজমান, এটা 1 দিন 2 দিনের
বিষয় নয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সময়ব্যাপী পরিকল্পনা। তারপর হচ্ছে আর্থিক বিষয়। মুদ্রাস্ফীতি অবশ্যই আর্থিক বিষয়ের সাথে সম্পর্কিত। তার মানে কি? অর্থ দাম বৃদ্ধি পাওয়া মানে কি? দাম বৃদ্ধি পাওয়া মানে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে একটা আর্থিক বিষয়। তারপরে পয়েন্টটা হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি। যখন আমার অর্থনীতিতে সামগ্রিক চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, হ্যাঁ, আমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, অথচ সেই সমহারে সেই পরিমাণে অর্থের সেই সম পরিমাণে দ্রব্য সামগ্রীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। যেহেতু আমার সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমার উৎপাদিত দ্রব্য সামগ্রীর পরিমাণ নেই, তাহলে কি হবে? আমার অবশ্যই মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। যে ক্রেতার সংখ্যা বেশি হচ্ছে, তখন বিক্রেতা কি করবে? স্বাভাবিকভাবে দ্রব্য সামগ্রীর দামটা বাড়িয়ে দিবে, তখন মুদ্রাস্ফীতি দেখা দিবে। মেন কথা হচ্ছে দাম বৃদ্ধি পাওয়ার প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলা হয়। তারপরে পয়েন্টটা হচ্ছে উপকরণের দাম বৃদ্ধি। যখন বিক্রেতা বেশি টাকা দিয়ে উপকরণগুলো ক্রয় করবে, উপকরণ ক্রয় করে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দাম সে স্বাভাবিকভাবে বাড়িয়ে দিবে। কারণ সে কি করতেছে? বিক্রেতা যখন দ্রব্য সামগ্রী উৎপাদন করে, তখন সেই দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য আমার কি লাগে? উপকরণ লাগে। তো উপকরণগুলো যখন সে বেশি দাম দিয়ে ক্রয় করবে, স্বাভাবিকভাবে যখন সে উপকরণগুলো দিয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করবে, তখন তার দাম বাড়িয়ে দিবে। তার মানে কি? দাম বৃদ্ধি পাচ্ছে। এই দাম বৃদ্ধিটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, যখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকবে, তখন এই যে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলা, তখন এগুলা পরিলক্ষিত হবে। এখন আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতির প্রকারভেদ নিয়ে। মুদ্রাস্ফীতির অনেক প্রকারভেদ আছে। মুদ্রাস্ফীতির অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন। 2 নম্বরটা হচ্ছে ব্যয় প্ররোচিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। এবার দেখো, এখানে আমি কি দিয়েছি? পুল আর হচ্ছে পুশ। এই দুটো সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। এই দুটোর অর্থই কিন্তু প্ররোচিত। তার মানে কি? চাহিদার সাথে আমার ডিমান্ডের সাথে পুল হচ্ছে, আর কস্টের সাথে পুশ হচ্ছে। চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি ডিমান্ড পুল ইনফ্লেশন, ব্যয় প্ররোচিত মুদ্রাস্ফীতি কস্ট পুশ ইনফ্লেশন। তো আমার দুটোর যদি অর্থ প্ররোচিত হয়, তাহলে ডিমান্ডের সাথে কেন পুল হলো, কস্টের সাথে কেন পুশ হলো, এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। চাহিদা মানে কি? আমার আকর্ষিত হচ্ছে, আমি ওই দ্রব্য সামগ্রীর প্রতি আমাকে আকাঙ্ক্ষা বাড়াচ্ছে, আসক্তি করতেছে, আমাকে টেনে নিচ্ছে। এই টেনে নেওয়াটাই হচ্ছে আমার পুল। তার মানে কি? আমার চাহিদার সময় আমাকে যখন চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি হয়, তখন আমাকে টেনে নিচ্ছে, এই টেনে নেওয়াটাই হচ্ছে পুল। আর ব্যয় প্ররোচিত মুদ্রাস্ফীতি, এই ব্যয়ের ক্ষেত্রে আমার কি হচ্ছে? পুশ। তার মানে কি? এটা কি হচ্ছে? ধাক্কা দিচ্ছে, বিক্রেতার কাছ থেকে দ্রব্য সামগ্রী চলে যাচ্ছে। চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি কি, এটা আমি চিত্রে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখন বুঝো চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি কি। চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি হয়, তাকে চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি বলা হয়। সামগ্রিক চাহিদা বৃদ্ধি থাকতে হবে। এক বা একজনের চাহিদা বৃদ্ধির ফলে চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি হবে না। তার মানে হচ্ছে কি? সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি হয়, তাকে চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি বলা হয়। এটা নানান কারণে হতে পারে, যেমন দেশের জনসংখ্যা বৃদ্ধি, সরকারের ব্যয় বৃদ্ধি, বা অন্য কোনো কারণে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলেই যে মুদ্রাস্ফীতি হয়, তাকে চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি বলা হয়। আমি তোমাদেরকে চিত্রে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। লম্ব অক্ষ, ভূমি অক্ষ।
ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে দাম। পরিমাণ হচ্ছে লম্ব অক্ষে দাম। চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতিতে সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। এএস এগ্রিগেট সাপ্লাই, তার মানে হচ্ছে সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। লম্ব অক্ষের সমান্তরাল মানে সামগ্রিক যোগানের পরিমাণ বাড়বেও না কমবেও না, এই পর্যন্ত নির্দিষ্ট থাকবে। এইটুকু হচ্ছে আমার সামগ্রিক যোগানের পরিমাণ। চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি, তার মানে চাহিদার পরিমাণ বাড়বে। প্রাথমিক চাহিদা হচ্ছে AD1। AD1 হচ্ছে সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা AD1, এখানে আমি একটা বিন্দু দেই, ই বিন্দু, এটা লম্ব অক্ষে নিলাম, P0 দাম। যেহেতু আমার দেশের অর্থনীতিতে কি হচ্ছে, চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি বিরাজমান, তার মানে আমার যোগানের পরিমাণ লম্ব অক্ষের সমান্তরাল থাকবে, চাহিদার পরিমাণ বাড়বে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখাটা উপর দিকে ডান দিকে স্থানান্তরিত হয়। AD1 থেকে AD2 হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তখন আমি এটা দাম রেখায় নিয়ে আসবো P1। এই যে একটা বিন্দুর নাম দেই এ বিন্দু। যখন আমার সামগ্রিক যোগান লম্ব অক্ষের সমান্তরাল, তার মানে হচ্ছে এর চেয়ে বেশি বাড়বেও না কমবেও না, ও হচ্ছে কি স্থির। আর AD1 থেকে AD2 স্থানান্তরিত হওয়ার মানে হচ্ছে চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি, তার মানে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে আমার P0 P1 এই পরিমাণ দাম বৃদ্ধি পেল, এটা হচ্ছে চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি। আশা করি তোমরা চিত্রটা ভালো করে বুঝতে পারছো। চিত্রের ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে দাম, এইচ হচ্ছে সামগ্রিক যোগান রেখা, AD1 হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। যেহেতু আমি চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি বোঝাচ্ছি, তার মানে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, যোগানের পরিমাণটা লম্ব অক্ষের সমান্তরাল থাকবে। চাহিদার পরিমাণ বৃদ্ধি মানে ডান দিকে স্থানান্তরিত হওয়া, চাহিদা রেখা AD1 থেকে AD2 তে স্থানান্তরিত হলো। স্থানান্তরিত হওয়ার ফলে আমার দামটা কি হচ্ছে, P0 থেকে P1 এ বৃদ্ধি পাচ্ছে। এই যে P0 থেকে P1 এ বৃদ্ধি পেল, এটা হচ্ছে চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি। P0 থেকে P1 দাম বৃদ্ধি পাওয়ার ফলে অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, সেটা হচ্ছে চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি। আমি তোমাদের চিত্রে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি। প্রথমে আমরা বুঝে নেই ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি কেন হয়। ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি যখন উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পায়, যেমন কাঁচামাল, শ্রম ইত্যাদির দাম বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদনের ব্যয় যে বেড়ে যায়, তখন যে দাম বৃদ্ধি পায় এবং এই দাম বৃদ্ধি পাওয়ার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন তাকে ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি বলা হয়। আমি তোমাদেরকে ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি চিত্রের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। লম্ব অক্ষ, ভূমি অক্ষ, পরিমাণ, দাম, চাহিদা রেখা, যোগান রেখা AD1। ভারসাম্য বিন্দু, এখানে বিন্দু হচ্ছে নাম দে ই বিন্দু, পরিমাণ, দাম, দাম এতটুকু, পরিমাণ হচ্ছে এতটুকু, ই বিন্দু। এখন কথা হচ্ছে এটা আমার একটা প্রাথমিক চিত্র। এখন যেহেতু আমার ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি, উপকরণের দাম বৃদ্ধি পাবে, উপকরণের দাম বৃদ্ধি পাওয়ার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেটা হচ্ছে ব্যয় পরিচিত মুদ্রাস্ফীতি। এখন যদি আমার উপকরণের দাম বাড়াতে হয়, তাহলে কি হবে, S1 রেখাটা স্থানান্তরিত হবে, উপর দিকে স্থানান্তরিত হবে, AS2। এটা একটা বিন্দু, নাম দেই এ বিন্দু, পরিমাণ, দাম P1।
তার মানে কি, যখন আমার সামগ্রিক যোগান রেখাটা উপর দিকে স্থানান্তরিত হলো তখন দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে গেল। দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, দেখো দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে অথচ আমার কি হচ্ছে, পরিমাণটা কমে আসতেছে। আগে যে পরিমাণটা ছিল সেই পরিমাণ যে এখন পরিমাণটা কি কম। তার মানে কি, আমি কম পরিমাণ উপকরণ বেশি মূল্য দিয়ে ক্রয় করতেছি। যেহেতু আমি কম পরিমাণ উপকরণ বেশি মূল্য দিয়ে ক্রয় করি তখন কি হয়, উৎপাদন ব্যয় বেড়ে যায়। এটা হচ্ছে ব্যয় পরাজিত মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে আমি তোমাদেরকে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির কিছু বৈশিষ্ট্য এবং অনেকগুলো প্রকারভেদ আছে, সেখান থেকে আমি দুটি প্রকারভেদ তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি আমার এই ক্লাসে তোমরা মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির কিছু বৈশিষ্ট্য এবং দুটি প্রকারভেদ যে আলোচনা করেছি তা তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অর্থনীতি নিয়ে আবার আলোচনা করব, অর্থনীতির অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।